বলছিলাম, বিয়ের পর থেকে তো 3 বছর হয়ে গেল। আমাদের অ্যানিভার্সারিতে সেভাবে কিছু করা হয়ে ওঠেনি। ওই দিন আমরা যদি নিজেদের মধ্যে একটা ঘরোয়া অনুষ্ঠান করতে চাইছি, আপনি কি বলেন? তুমি ভাবলে কি করে? তুমি জানো না ওই দিনটা কি? জানি মা, তারপরেও মুখে আসে। তোমার ফুর্তি আনন্দটাই সব নাকি? বুঝতে পারছো না আমার মনের অবস্থাটা? আবির, তোকেও বলি, ও না হয় পরের ঘরের মেয়ে, ও এসবের কিছু বোঝে না। কিন্তু তুই, ছি, ভাবতে লজ্জা করছে তুই আমার ছেলে। আবির তখন খাওয়া শেষ করেছে। সুজাতার কথা শুনে আবির বলে, মা, তুমি এতটা কেন রিয়েক্ট করছো? তুমি চাইলে হবে, না চাইলে হবে না। তার জন্য এতটা চিৎকার করার কোনো মানে হয় না। আমি জানি তোমার চিৎকার করাটাই যুক্তিসঙ্গত। রাগে গজগজ করতে সুজাতা চলে যায় নিজের ঘরে। মলয়ের ছবির দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই পৃথিবীতে মানুষ যতদিন থাকে ততদিনই তার মূল্য। মৃত্যুর পর কে আর মনে রাখে? সুজাতা বুঝতে পারছে মলয়ের স্মৃতি ঝাপসা হয়ে আসছে ছেলের কাছে। মনে পড়ছে 4 বছর আগের কথা। ছেলের বিয়ের সব দায়িত্ব নিজের হাতেই নিয়েছিল মলয়। একমাত্র ছেলের বিয়ে বলে কথা। সুজাতা মলয়কে বলেছিল, এতদিনে তোমার মনের ইচ্ছেটা পূরণ হবে। মলয় বলতো, বাড়িতে একটা মেয়ে না থাকলে ঘর মানায়? খুব শখ ছিল একটা মেয়ের, মানুষের পরিকল্পনা, কিন্তু সব কিছুই চলে ওপরবেলার নিয়মে। তা না হলে ছেলের বিয়ের দিনেই এমন অঘটন ঘটে। ছেলের বিয়েতে পড়বে বলে চিতপুর থেকে মলয় কিনে এনেছিল তসরের ওপর কাজ করা পাঞ্জাবি। সুজাতা রসিকতা করে বলেছিল, বুড়ো বয়সে যত ঢং। মলয় হেসে বলেছিল, সুজাতার কথা শুনে, যে সুজিয়ে এই পাঞ্জাবিটা পরলে বয়স 20 বছর কমে যাবে। মলয় সুজাতাকে সুজি বলেই ডাকত। সুজাতা বলতো, এ তো ভালো নামটাকে বিচ্ছিরি করে তুমিই ডাকো। ছেলের বিয়ের পর তুমি আর ওই নামে আর আমাকে ডাকবে না। বেশ বাবা বেশ, ওই নামে আর তোমাকে ডাকবো না। মলয় যে সত্যি তার ওই নামে কখনোই ডাকবে না, সুজাতা আদৌ বুঝতে পারেনি সেদিন। আবিরের বিয়ের দিন সন্ধেবেলা সুজাতা আবিরকে বরণ করেছিল। আবির বিয়ে করতে যাবে, মলয় সুজাতাকে তাড়া দিচ্ছিল। আরে গিন্নি, তাড়াতাড়ি বরণ করে ছাড়ো, ওদিকে 8:30টায় লগ্ন, তাড়াতাড়ি পৌঁছতে হবে তো। বরণ পর্ব সেরে মলয়ের বর আর বরযাত্রী নিয়ে বেরিয়ে গেল। কে জানতো জীবিত মানুষটা বাড়ি ফিরবে না মৃত মানুষ হয়ে। বিয়ের পর্ব চলছে, কত লোকজন। তারই মাঝখানে শুরু হয় মলয়ের বুকে ব্যথা। মলয় বলেছিল, ও সামান্য ব্যাপার, প্রায়ই হয় ওই গ্যাস থেকে। বেশিক্ষণ টাইমও দেয়নি। বুকে ব্যথাটা বেশি হতেই সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বলে, ম্যাসিভ অ্যাটাক, সব শেষ হয়ে যায়। সুজাতার জীবনে নেমে আসে কালো অন্ধকার। ছেলের বিয়ের দিনেই ঘটে গেল এক অঘটন। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের মুখে তখন একটাই কথা, মেয়েটা অপয়া। তা না হলে এমন ঘটনা ঘটবে কেন? সেদিনের বাড়ির পরিবেশটা খুব ভয়ঙ্কর ছিল নন্দিনীর কাছে। অনেকে যখন দোষ দিচ্ছিল তখন শখ সামলে সুজাতা প্রতিবাদ করেছিল বটেই। সুজাতা চিৎকার করে বলেছিল, কারো জন্য কারো কিছু হয় না, নিয়তির হাতে বাঁধা আমরা। নতুন বউকে কেউ দোষ দিও না, আমার কপালের দোষ। বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না। নন্দিনীকে আত্মীয় স্বজনের রোষের হাত থেকে বাঁচিয়েছিল সুজাতা। সমাজে এখনো যা কিছু খারাপ ঘটে তার দায় এসে পড়ে একটা মেয়ের ওপরেই, তার দোষ থাকুক বা না থাকুক। নন্দিনীর শ্বশুরবাড়িতে আগমনটা সুখকর হয়নি। নতুন বউকে বরণ করার জন্য মলয়ের কিনে দেওয়া লাল পাড় গরদের বেনারসি পরা হয়ে ওঠেনি সুজাতার। শাড়ির হাতে দিয়ে মলয় বলেছিল, তোমাকে এই শাড়িটা পরে একদম গিন্নিমা লাগবে। মলয়ের কথা মিথ্যে হয়ে যায় সুজাতার কাছে, কিন্তু মলয়ের কথাগুলো যেন বেঁচে আছে। কি ছিল আর কি সব হয়ে গেল। ছেলে বৌমা সব কিছু ভুলে ওই দিনেই অ্যানিভার্সারি পালন করবে। ভাবলেই কেমন দুঃখ লাগে সুজাতার। অনেকদিন পর সেদিন রাতেই মলয় এসে সুজাতার ঘরে। সুজাতাকে দেখেই বলতে শুরু করলো, চেহারার কি হাল করেছো? টাইমে খাওয়া দাওয়া করো না, নিয়মিত ওষুধ না খেলে কতদিন চলবে বলো তো? আমার প্রতি অভিমান করে থেকো না। আমার জন্যই তো আবির আর বৌমার বৌভাতের অনুষ্ঠানটা হলো না। কত স্বাদ ছিল জানো, কত আনন্দ করব। আমার বন্ধুদের বলেছিলাম ছেলের বিয়েতে কবজি ডুবিয়ে খাওয়াবো।
সব কিছু যেন অপূর্ণ রয়ে গেল। সুজি, তুমি আমার একটা কথা রাখবে? ওদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা তুমি নিজে হাতে দায়িত্ব নিয়ে করাবে। তুমি পারবে তো? কি হলো, করবে না? বলো, করবে তো? সুজাতা প্রচণ্ড জোরে চিৎকার করে বলে ওঠে, আমি করব, আমি করব। সুজাতার চিৎকার শুনে পাশের ঘর থেকে আবির ছুটে আসে, সঙ্গে নন্দিনীও। কি হয়েছে মা, ভয় পেয়েছো? জল খাবে? সুজাতা জলের বোতলটা থেকে একটু জল গলায় দিয়ে গলাটা ভেজায়, তারপর বলে, কিছু হয়নি, স্বপ্ন দেখছিলাম। আজ আবির ও নন্দিনীর চতুর্থ বিবাহ বার্ষিকী। আবির অফিস ছুটি নিয়ে এসেছে আজ। ছোট করে একটা অনুষ্ঠান হচ্ছে। নন্দিনীর বাবা মাও এসেছেন বাড়িতে। আনন্দীও এসেছে। আনন্দী নন্দীর খুব কাছের বন্ধু। অসীম তার অপরেশকে নিমন্ত্রণ করেছে সুজাতা। এই দুজন মলয়ের অভিন্ন হৃদয় বন্ধু। আবিরের দুজন বন্ধুও আজও আসবে। তুমি সেজে রেডি থেকো। নন্দিনীকে কথাটা বলে আবির স্কুটিটা নিয়ে বেরিয়ে যায় কেক আনতে। কেকটা অর্ডার দেওয়া আছে আবিরের অফিসের কাছাকাছি একটা দোকানে। আবির বের হওয়ার আগে সুজাতা অবশ্য বলেছিল, বাড়ির কাছাকাছি এত দোকান থাকতে 10 কিলোমিটার দূরে কেকের অর্ডার দিয়েছিস? আরে ওটা তো অর্ঘ্যের বন্ধুর দোকান। অর্ঘ্যই বলল ওখান থেকে নিতে। তাছাড়াও অর্ঘ্য তো আসবে আজ। স্কুটিটা নিয়েই তো যাচ্ছি, ওই জন্যই আমি চালিয়ে নিয়ে আসবো। অর্ঘ্য কেকটা ধরে নিয়ে স্কুটির পিছনে বসল। অনেক দিন পর সুজাতাও যেন একটু খুশি খুশি। সুজাতাই নিজের হাতে সব রান্না করেছে। 5 বছর আগে পুজোতে মলয়ের দেওয়া পিওর সিল্কটাই পরেছে সুজাতা। কালো রঙের সাউথ ইন্ডিয়ান সিল্কটা পরেছে নন্দিনী। খোপায় জুঁই ফুলের মালা। নন্দিনীকে খুব সুন্দর লাগছে। নন্দিনীর মা নন্দিনীকে দেখেই বলে উঠল, এত শাড়ি থাকতে কালো রঙের শাড়িটা কি পরা ঠিক হয়নি? কালো রঙটা আমার ঠিক পছন্দ নয়। এদিকে মলয়ের দুই বন্ধুও চলে এসেছে বাড়িতে। অনেক দিন পর একসঙ্গে এতজন লোক। সুজাতা তাই ভাবছে, কে বলবে মলয় নেই বাড়িতে। দুই বন্ধুর সাথে পাশের ঘরের গল্পে আসর জমিয়েছে যেন। এদিকে 8টা বাজতে যায়। আবির কেক নিয়ে তখনও ফিরেনি। বেরিয়েছে তো ওই সন্ধে 6টায়। খুব বেশি দেরি হলে 7:30টার মধ্যেই ফিরে আসা উচিত। সেই জায়গায় ঘড়ির কাঁটা 8টা পেরিয়ে গেছে। নন্দিনী চিন্তা করতে করতে আবিরকে কল করে। আবিরের মোবাইল তো ড্রেসিং টেবিলের ওপরই পড়ে আছে। তাড়াহুড়োতে মোবাইলটা ফেলে গেছে আবির। উপায় না দেখে অর্ঘ্যকে কল করতে যাবে নন্দিনী, কারণ কেকটা নিয়ে ওরই আবিরের সাথে আসার কথা। সঙ্গে সঙ্গে অর্ঘ্যের ফোন আবিরের মোবাইলে। অর্ঘ্য জিজ্ঞেস করে, আবির কি বাড়ি থেকে বের হইনি? আমি তো কেক নিয়ে 1 ঘন্টার উপর দাঁড়িয়ে আছি। এমন কথা শুনে নন্দিনী কী যে বলবে সেটা বুঝতে পারছে না। ও তো ছোটার আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। সে কি, ও তো এখানে আসেনি, তাহলে কোথায় গেল? পাশেই ছিল সুজাতা। নন্দিনীর চোখ মুখে ভয়ের ছায়া তখন। সুজাতা জিজ্ঞেস করে নন্দিনী বলে, ওর বন্ধু দাঁড়িয়ে আছে অথচ ও এখনও পৌঁছায়নি ওখানে? পৌঁছায়নি? এ কেমন কথা? ঘড়ির কাঁটা তখন 8:30টার ঘর পেরিয়ে 9টার ঘরে ঢুকবে। এদিকে নন্দিনীর মনে অস্থিরতার ছাপ। কোনোভাবেই আবিরের সাথে যোগাযোগ করার উপায় নেই। বাড়িতে যে কয়েকজন গেস্ট আছে তারাও বাড়ি যাওয়ার জন্য উদ্গ্রীব। নন্দিনীর মা বলে, আমি ওদিকটা দেখে নিচ্ছি, ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তুই ওই দিকটা দেখ। আবিরের তখনও কোনো হদিস পাওয়া যাচ্ছে না। নন্দিনী আর সুজাতা দুজনেই একে ওকে কল করতে থাকে। ওদিকে অর্ঘ্য বলল, আমি খোঁজ নিয়ে দেখছি। ঘড়ির কাঁটা থেমে থাকছে না আর। 10টার পর 10:30 হয়। কেউ বলতে পারছে না আবির কথায়। নন্দিনীর সুন্দর করে সেজে ওঠা মুখটা কেমন ফ্যাকাশে হয়ে উঠেছে। তাহলে কেন এখন অঘটন ঘটল? সন্ধ্যের পর থেকে মনটা যেন বড় গাইছিল নন্দিনীর। সিঁদুর কৌটোটা হাত থেকে মেঝেই পড়ে যেতে বুকটা ধড়াস করে উঠেছিল নন্দিনীর। নন্দিনী ভেবে কুল কিনারা পাচ্ছে না। নন্দিনী ভাবতে থাকে, মা হয়তো ঠিক কথাই বলেছিল। কালো রঙের শাড়িটাই কি? সেসব ভাবতে গিয়ে নন্দিনী যেন সব শক্তি হারিয়ে ফেলেছে যেন। সুজাতাকে বলে, আমার ভীষণ ভয় করছে মা। সুজাতাও বলে, মনকে শক্ত করো, ঈশ্বরকে ডাকো। ঘড়িতে তখন রাত 11টা। অর্ঘ্যের ফোন আসে আবিরের ফোনে। মোবাইল রিং হতে নন্দিনী ছুটে যায়। নন্দিনীর বাবা ততক্ষণে রিসিভ করে বলে, আমি নন্দিনীর বাবা। অবাজ থেকে অর্ঘ্য ফোনে বলে, বাগুইহাটির কাছে আবিরের স্কুটিটা পাওয়া গেছে। সন্ধ্যে 7টা নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গুরুতর। শুনছি তো একটা 27-28 বছরের ছেলে।
আশঙ্কাজনক অবস্থায় পিজি হসপিটালে নিয়ে গেছে। পুলিশের থেকে এই খবরটা জাস্ট পেয়েছি। স্কুটিটা এখানে একটা চায়ের স্টলের পাশে রাখা আছে, পারলে আপনিও চলে আসুন পিজি হসপিটালে, আমিও ওখানে যাচ্ছি। এমন খবর শুনে নন্দিনীর বাবা সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। নন্দিনী হাউমাউ করে কেঁদে ওঠে। নন্দিনী কাঁদতে কাঁদতে বলে, এমন দিন তো দেখতে চাইনি আমি, চাই না এমন অ্যানিভার্সারি। আবিরকে এক্ষুনি নিয়ে এসে দাও। সুজাতাও যেন নিশ্চুপ হয়ে গেছে, কী বা বলবে ভেবে পায় না। মনে মনে নিজেকে দোষ দিতে থাকে মলয়কেও। মলয় কি এমনটাই চেয়েছিল? এই নাকি সেই বৌমাকে মেয়ের মতো ভালোবাসে? মেয়েটার জীবন থেকে আলোটা কেড়ে নিতে পারলো মলয়? মলয় কি এতটাই খারাপ? সুজাতা নন্দিনীর কাছে গিয়ে বসে। পাশে আছে নন্দিনীর মা। নন্দিনীকে কাছে টেনে নেই সুজাতা, বুকে জড়িয়ে ধরে সুজাতা বলে, আমিই ভুল ছিলাম, হয়তো তোকে সেভাবে ভালোবাসতে পারিনি, কিন্তু বিশ্বাস কর মা, তোকে যে ভালোবাসি খুব, সেটা প্রকাশ করতেই পারিনি কখনো। পৃথিবীতে এত অঘটন ঘটে, কেউ কারোর জন্য দায়ী নয়, কপাল ছাড়া পথ নেই রে মা। তারপর মলয়ের ছবিটার দিকে চোখ চলে যায় সুজাতার। রজনীগন্ধার টাটকা মালাটা গলায় পরে মলয় যেন হাসছে আর বলছে, সুজাতা, দুঃখের রাত বেশিক্ষণ থাকে না, তবে জীবনে কষ্ট আসে, ভেঙে পড়ো না, সব কিছু তো বিধির বিধান। বড় গাছটা ভেঙে পড়লে সে তার ছোট গাছটার উপর এসেই পড়ে। তোমাকে শক্ত হতে হবে। কত কাজ অপূর্ণ অবস্থায় ফেলে এসেছি, তোমাকে শক্ত হাতে ধরতে হবে। নন্দিনী তো অনেক ছোট, ওর জীবনে ভালোবাসার প্রয়োজন আছে। আজ এমন পরিস্থিতি তৈরি না হলে তুমিও বুঝতে পারতে না মেয়েটাকে তুমি কত ভালোবাসো। এই পৃথিবীর আপনজন ছাড়া তারা কেউ হারায় না, সবাই আছে। তোমাদের সবার সাথে আমিও আছি। রাত 2টো। একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আবিরের মোবাইলে রিং হচ্ছে। এত রাতে কার ফোন? নন্দিনী ফোন রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসছে একটা চেনা কণ্ঠ। আমি আবির বলছি। আই এম সো সরি নন্দিনী, আমাকে ক্ষমা করো, ফোনটা করতে অনেক লেট হয়ে গেল। ঠিক সময়ে ওকে নিয়ে হসপিটালে পৌঁছতে না পারলে ওকে হয়তো বাঁচাতে পারতাম না। ইউনিভার্সিটির কথা মনে ছিল, কিন্তু নিজের কর্তব্য থেকে সরে আসতেও পারিনি। তোমার মতোই আরেকজন ধরে নাও, ও তোমারই বোন। এই 7 মাস হলো ওদের বিয়ে হয়েছে। রিকোয়েস্ট করছিল, দাদা তাড়াতাড়ি একটু হসপিটালে নিয়ে চলো, আমার স্বামীকে বাঁচাও। হয়তো না করলেও পারতাম। একটা অ্যানিভার্সারির আনন্দে আমরা হয়তো মশগুল থাকতাম, অন্যদিকে তখন বিসর্জনের বাজনা বাজত। মেয়েটার জীবনের রঙটাই যেন হারিয়ে ফেলতো। আমাদের আনন্দের কিছুটা মুহূর্ত হয়তো হারালাম ঠিকই, কিন্তু জীবনের অনেকটা আনন্দ সঞ্চয় করেও তো নিলাম। অনেকটা আনন্দ করব আগামী বছরে, কথা দিলাম নন্দিনী। চিন্তা করো না, আমি ঠিক আছি, সকালে ফিরছি।